শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় জানিয়ে দেব দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর। প্রতিদিনকার মতো খবরটি যতখানি করে বলবো তাতে করে আজকে সব আপডেটগুলো জেনে যেতে পারবেন। নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। সব খবরে চলে যাচ্ছি। চতুর্থ দিনে গড়ালো রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচি। মজুরি কমিশন বাস্তবায়ন সহ 11 দফা দাবিতে 4 দিন ধরে মিলগেটে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা এবং দাবি আদায়ে অনড় পাটকল শ্রমিকরা। তীব্র শীত উপেক্ষা করে এই অনশন কর্মসূচি চলছে এবং এরই মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। দুপুরে আন্দোলনরত শ্রমিকরা জুমার নামাজ আদায় করেন। পরে খুলনার খালিশপুরের প্লাটিনাম জুট মিলের শ্রমিক আব্দুস সাত্তারের গায়েবানা জানাজায় অংশ নেন শ্রমিকরা। এর আগে সকালে খুলনা মিলগেটে জানাজা শেষে আব্দুস সাত্তারের মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি পটুয়াখালী সদরের টিপকাটায়। গতকাল খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সরকার যে কথা বলেছে যে লস প্রতিষ্ঠান, এই লস প্রতিষ্ঠান তো সরকারের নীতিমালার কারণেই হচ্ছে। যতক্ষণ পর্যন্ত মজুরি কমিশন বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই অনশন থেকে আমরা সরে দাঁড়াবো না। মজুরি কমিশন কার্যকারী হয়ে আমাদের হাতে পেলেই আমরা আন্দোলন থেকে সরে দাঁড়াবো। এই যে কত কষ্ট করতেছে, কত মানুষ মরতেছে, কত হাসপাতালে, এটা কি সহ্য হয় শেখ হাসিনা? যে পর্যন্ত সরকার আমাদের দাবি না মানবে এই পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। চট্টগ্রামে চতুর্থ দিনে গড়ালো পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচি এবং এরই মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লেও আন্দোলন থামাতে কেউ রাজি নন। আজ চতুর্থ দিনেও নগরীর বিবিরহাটে আমিন জুট মিলের সামনে অনশনরত পাটকল শ্রমিকরা বিক্ষোভ করেন। সেখানেই অনুষ্ঠিত হয় খুলনায় মারা যাওয়া শ্রমিকের গায়েবানা জানাজা। গেল মঙ্গলবার থেকে 11 দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন চট্টগ্রামের পাটকল শ্রমিকরা। দালালদের কারণে এই মজুরি কমিশন হচ্ছে না, আর আমরা মজুরি কমিশন যতক্ষণ না পাবো এতক্ষণ আমরা আন্দোলনে থাকতে বাধ্য হব। 11 দফা দাবি, এটা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এখানে আন্দোলন চালিয়ে যাব। 8 কোটির টাকা সরকার দিয়েছে কি না দিয়েছে সেটা কর্মকর্তারা জানে। শ্রমিক আসে শুধু শ্রম দেওয়ার জন্য। জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন সরকার করবে, আমরা আমাদের আন্দোলন ছেড়ে দিয়ে চলে যাব। ডিজিএমসি পাট মন্ত্রণালয় এদের গাফিলাতির কারণে হচ্ছে না। এরা যদি ঠিকই মজুরি কমিশন দেওয়ার মনোভাব থাকতো তাহলে এরা যে কোনো পদক্ষেপ নিতে পারত। রোববারে ওনারা মনিরুজ্জামান সুফিয়ান শ্রমমন্ত্রী এবং বিজেএমসি সহ তারা দ্রুত বৈঠক করতে পারে, এর পরিবর্তে আমরা আশাবাদী। দর্শক, আমরা এই আন্দোলন কর্মসূচির খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। একে একে তারা আমাদের সাথে যুক্ত হবেন। প্রবীর বিশ্বাসের কাছে প্রথমেই যাচ্ছি। খুলনা থেকে তিনি আমার সাথে যোগ দিয়েছেন। প্রবীর, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আন্দোলনরত শ্রমিকরা তো দাবি আদায়ে এখনো অনড় অবস্থানেই রয়েছেন। কি অবস্থা দেখছেন মিলগেট এলাকায়, এবং বিশেষ করে ওখানে তো একজন মারাও গেছেন, তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে একটু জানাবেন। গায়েবানা জানাজা খুলনাতে তার জানাজাই অনুষ্ঠিত হয়েছে। তার প্রিয় মিল, যে মিলে প্রায় 40 বছর তিনি শ্রম দিয়েছেন, সেই প্লাটিনাম জুবিলি জুট মিল খালিশপুরে, সেই মিল গেটের সামনেই কিন্তু হাজার হাজার শ্রমিকরা সকালে তার জানাজায় অংশগ্রহণ করেছে। শুধুমাত্র এই মিলের শ্রমিকরাই জানাজায় এসছে এমনটি না, স্টার জুট মিল এবং দৌলতপুর জুট মিলের শ্রমিকরাও কিন্তু একই সাথে আব্দুস সাত্তারের জানাজায় অংশগ্রহণ করেছে এবং তারপরই তার লাশ তার গ্রামের বাড়িতে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছে। এবং আব্দুস সাত্তার মারা যাওয়ার পর কিন্তু শ্রমিকদের মধ্যে একটা তীব্র ক্ষোভ প্রকাশিত হয়েছে, কারণ এই আন্দোলন গত 4 দিন ধরে চলছে। আরেকটু আপনাকে বলে রাখি, শুধু যে 4 দিন ধরে এই আন্দোলন চলছে এমনটি না, গত 23 তারিখ থেকে আন্দোলন তাদের শুরু হয়েছিল এবং 7 দিনের কর্মসূচি তারা ঘোষণা করেছিল, যার শেষ কর্মসূচি ছিল আমরণ অনশন, যেটি 4 দিন আগে থেকে শুরু হয়েছে। সে কারণে তারা বলছে যে আন্দোলন 7 দিন আগে থেকে শুরু হয়েছে, সেখানে বিভিন্ন প্রশাসনকে তারা বলার চেষ্টা করেছে তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য, সেই দাবি মেটানোর জন্য এখনও সেইভাবে কেউ উদ্যোগ নেয়নি। সে কারণে তারা বলছে তাদের যে 11 দফা দাবি রয়েছে, তাদের মজুরি কমিশন বাস্তবায়ন, পাট মৌসুমে পাট ক্রয়ের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং
এবং পাট শিল্পকে কৃষি শিল্পের সাথে সম্পৃক্তকরণ সহ যে 11 দফা দাবি, তার ভিতর অন্যতম তারা দাঁড়িয়েছে তাদের মজুরি কমিশন বাস্তবায়ন। সেই মজুরি কমিশনের দাবি বাস্তবায়িত না হলে তারা ঘরে ফিরে যাবেন এমনটি আমাদেরকে জানিয়েছে। বৃষ্টি, ধন্যবাদ আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়ে আপডেট জানিয়ে দেওয়ার জন্য। আমরা এ পর্যায়ে একটু রাজশাহী থেকে ঘুরে আসতে চাই। পাটকল শ্রমিকদের আমরণ অনশনের খবর জানাবেন রাজশাহী থেকে মধুত রানা। রানা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছি আপনাকে। চতুর্থ দিনে গড়ালো এই পাটকল শ্রমিকদের আমরণ অনশন। তাদের দাবি পূরণে কোনো ধরনের আশ্বাস বা প্রশাসনের কেউ কথা বলেছে কিনা শ্রমিকদের সাথে, কিংবা আপনি কিছু জানতে পেরেছেন কিনা একটু জানাবেন আমাদের। বৃষ্টি, এখন পর্যন্ত প্রশাসনের উদ্যোগে কোনো ধরনের আলোচনা হয়নি দেয়া কোনো বাস্তবায়নের আশ্বাস। তারা যেটি বলছেন যে বিজেএমসি কর্তৃপক্ষের সাথে তারা যোগাযোগের চেষ্টা করলেও এ বিষয়ে কেউ মুখ খুলতে রাজি হননি। আর আপনি দেখতেই পাচ্ছেন সেই ভোর থেকে দুপুর থেকে রাত এখানে কিন্তু যারা অনশন করছেন তারা উপস্থিত রয়েছেন। অবশ্য সন্ধ্যার পরে সেই উপস্থিতি ছাড়িয়েছে সমাবেশ স্থলের প্রধান ফটক পর্যন্ত। এখানকার শ্রমিকরা যেটি বলছেন, তাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি চলতে থাকবে। অন্যদিকে আজ বিকেলের পর থেকে এখানকার স্থানীয় বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা সংহতি জানিয়েছেন, তারা বক্তব্য রেখেছেন সমাবেশে। তারা যেটি বলছেন যে একটি সিন্ডিকেট যারা এই রাষ্ট্রায়ত্ত পাটকলকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের একটি গোষ্ঠীর কাছে জিম্মি করতে চায় এবং সেই কারণেই এখানে যে পাট মজুদ আছে সেই পাটজাত পণ্য বিক্রি না করে তারা এই শ্রমিকদের বেতন ভাতা বকেয়া রেখেছেন। তারা বলছেন এই সিন্ডিকেটের ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন যারা রয়েছেন তারা তদন্ত করবেন এবং ব্যবস্থা নেবেন। অন্যদিকে এখানকার শ্রমিকরা যেটি বলছেন, আজকে খুলনাতে যে শ্রমিক মারা গেছেন তার উদাহরণ টেনে বারবারই বলছেন তাদের পরিণতি যদি এরকম হয় যতক্ষণ পর্যন্ত না তাদের আন্দোলন বাস্তবায়ন হচ্ছে দাবি দেওয়া, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এবং এই আন্দোলনে অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। আপনি যে ফুটেজ দেখাচ্ছিলেন তাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। মধুত রানা, রাজশাহীর খবর জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। এবং যেমনটি আমাদের সহকর্মীরা দর্শক বলছিল, খুলনা প্লাটিনাম জুট মিলে নিহত শ্রমিক আব্দুস সাত্তারের মরদেহর কথা, এবং সেই মরদেহ নেওয়া হচ্ছে তার গ্রামের বাড়ি পটুয়াখালীতে। আমাদের সহকর্মী জাকারিয়া হৃদয় সেই খোঁজ খবর রাখছেন, তার সাথে এবারে এ বিষয়ে একটু কথা বলছি। হৃদয়, আপনি আমাকে হয়তো শুনতে পাচ্ছেন। আব্দুস সাত্তারের মরদেহ সেখানে পৌঁছেছে কিনা একটু জানাবেন, এবং দাফন কখন নাগাদ সম্পন্ন করা হবে সে বিষয়ে জানতে চাচ্ছি। বৃষ্টি, আব্দুস সাত্তারের লাশ এখন থেকে 5 মিনিট আগে পটুয়াখালীর টিটকাটা গ্রামের নিজ গ্রামের যে বাড়ি সেখানে এসে পৌঁছেছে। আপনি জানেন একটি আমি আগের বুলেটিনে বলেছিলাম যে এশার নামাজের আগে, অর্থাৎ এখন থেকে আরো 30 মিনিট বা 40 মিনিট পর জানাজার একটা শিডিউল ছিল, কিন্তু এইমাত্র লাস্ট এসে পৌঁছার পর তারা এখন আনুষ্ঠানিক জানাজার যে আনুষ্ঠানিক কার্যক্রম সেগুলো এখন শুরু করে দিয়েছে অলরেডি, এবং 7টা বা 7:30 নাগাদ দাপন হতে পারে। তাদের যে পারিবারিক কবরস্থান সেখানে ইতিমধ্যে সেই কার্যটাও সম্পন্ন হয়ে গেছে। আর স্থানীয় জনপ্রতিনিধি যারা মেম্বার চেয়ারম্যান তারা ওখানে বিকাল থেকে আসলে এসে পৌঁছেছে। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, সেটা হলো যে আব্দুস সাত্তারের পরিবারে 2 ছেলে 3 মেয়ে নিয়ে তার সংসার ছিল। একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি ছিলেন তিনি। মাসে 8,000 টাকা বেতন পেত, যে বেতন দিয়ে তাদের সংসার পরিচালনা হতো। তার বড় ছেলে সে ঢাকায় একটা রাজমিস্ত্রির কাজে আছে, আর ছোট ছেলে হুমায়ুন সে এখন দাখিল মাদ্রাসা 9ম শ্রেণীর শিক্ষার্থী। এখন পর্যন্ত প্রশাসন বা জনপ্রতিনিধি কারো কাছ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতার কোনো আশ্বাস আসলে এখন পর্যন্ত মেলেনি। ধন্যবাদ জাকারিয়া হৃদয়, আপনার মাধ্যমে আমরা পটুয়াখালীর খবর জানছিলাম। দর্শক, রাজধানীর চকবাজারে নকল কসমেটিক্সের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র্যাব। আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী দেখতে পাচ্ছি, তিনি সেখানকার খোঁজ খবর রেখেছেন, এই মুহূর্তে আমার সাথে যোগ দিয়েছেন। রাব্বি, এ ধরনের অভিযান কিন্তু আমরা প্রায়শই শুনি, বিশেষ করে রাজধানীর চকবাজারে নকল প্রসাধনীর যে বিষয়টি। আজকের অভিযানের বিষয়ে বিস্তারিত জানাবেন, এবং বিশেষ করে কি কি পণ্য সেখান থেকে অভিযানে উদ্ধার করা হলো একটু জানাবেন। বৃষ্টি, প্রথমেই বলতে চাই যে অভিযান কিন্তু এখানে প্রায়ই হয়, কিন্তু তারপরও যেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই সমস্ত ভেজাল ব্যবসায়ীদের। এখানে বেশ কয়েকটি গোডাউন পাওয়া গেছে, নামি দামি পণ্যের হুবহু নকল প্রসাধনী পাওয়া গেছে, বিশেষ করে বাচ্চাদের যে
লোশনগুলো, বাচ্চাদের তেল, এই বিষয়গুলো কিন্তু এখানে পাওয়া গেছে। আমি একটু দেখাই, এখনো র্যাব এখানে অভিযান পরিচালনা করছে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম আছেন এখানে। আমরা একটু দেখাই ফুটেজ, লোশনগুলো আগে একটু দেখাতে চাই। দেখতেই পাচ্ছেন যে জনসন থেকে শুরু করে বেবি প্রোডাক্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী কিন্তু বৃষ্টি পাওয়া গেছে। একটু কথা বলতে চাই র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের সাথে, এবং তাকে জানবো যে তিনি একটি কথা আমাদেরকে বলেছেন যে এদেরকে আপনি এর আগেও ধরেছিলেন, আবার তারা এখানে এসেছে। একটু বলবেন একটু ঘটনাটা কি ছিল? এটি আসলে এরা আসলে খুব দুরন্তর। আমরা গত 15-20 দিন আগে কেরানীগঞ্জ অভিযান পরিচালনা করছি, ওদের এই 5টি ফ্যাক্টরি ছিল। তো এটার যে মেইন আসামি ছিল, মেইন মালিক, তাকে আমরা ধরতে পারিনি। ওই 5টি ফ্যাক্টরি থেকে আমরা বেশ কয়েকজনকে আটক করে জেলও দেওয়া হয়েছিল এবং ওইটি মালগুলো নিয়ে সিলগালা করে দেওয়া হয়। কিন্তু ওইখানে যে মেশিনগুলো ছিল, যাকে জিম্মায় দিয়েছিলাম তাকে জিম্মি করে এই মেশিনগুলো নিয়ে অন্য জায়গায় আবার কারখানা করেছে। এবং আজকে আমরা তাকে ধরার পরে কিন্তু সে প্রথম স্বীকারই করেন। এখানে এখন স্বীকার করছে। এখানে আমরা পেয়েছি এই যে যত শিশু কসমেটিক্স, বেবি আইটেম, বিভিন্ন কোম্পানি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিতরে গোডাউনে আছে, এখানে আছে, এই সবগুলো নকল তৈরি করে সারা বাংলাদেশে ছেড়েছি। এতে করে কিন্তু আমাদের শিশুরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে, এমনকি ত্বকে ক্যান্সার হতে পারে। কারণ এই সমস্ত এই যে কেমিক্যাল দিয়ে নকল কসমেটিক্স তৈরি করার কারণে আমাদের বাচ্চারা যেমন ক্ষতিগ্রস্ত হতে পারে, একই সাথে ভোক্তারা কিন্তু প্রতারিত হচ্ছে। ধন্যবাদ নির্বাহী ম্যাজিস্ট্রেট। আসলে বুঝতেই পারছেন বৃষ্টি এরভাবেই কিন্তু র্যাবের এই ভ্রাম্যমাণ আদালত, তারা গতকাল রাতেও আমরা দেখেছি যে মাছের আড়তে অভিযান পরিচালনা করেছে, আজকে এই কসমেটিক্সের গোডাউনে অভিযান চালাচ্ছে, প্রতিদিন কিন্তু অভিযান চালাচ্ছে, তারপরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই সমস্ত অবৈধ কারবারি। এবং যেমনটি দেখলাম সব দামি নামি ব্র্যান্ডের প্রসাধনীগুলো, নকল প্রসাধনী সেখানে পাওয়া গেল। অনেক ধন্যবাদ রাব্বি, এই মুহূর্তের আপডেট আপনার মাধ্যমে জানছিলাম। নাগরিকত্ব সংশোধনী বিল পাস ভারতের অভ্যন্তরীণ বিষয়, এতে বাংলাদেশের মন্তব্য করার কিছু নেই, এমনটি বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রবাসী আওয়ামী লীগের সম্মেলনে কথা বলেছেন তিনি বলেন, বর্তমান সরকারই দেশের ইতিহাসে সব থেকে সংখ্যালঘু বান্ধব সরকার। ওবায়দুল কাদের জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে ভারত সফর বাতিল করেছেন। এছাড়া আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলন সামনে রেখে 29টি জেলায় কাউন্সিল সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের। বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস একেবারেই আমাদের দুয়ারে সমাগত। এই দুটি দিবস উপলক্ষে রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে তারা এখন ভারত সফর নাও যেতে পারেন, সেটা হয়তো পরবর্তীতে যাবেন। ভারত সফর বাতিল করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল পাশের প্রতিবাদের পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভারত সফর স্থগিত করেছেন জাপানের প্রধানমন্ত্রী। আগামী 15 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত ভারত সফরের কথা ছিল জাপানের প্রধানমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ভবিষ্যতে সুবিধামতো সময় এই সফর আয়োজন করা হবে। এদিকে আসামে বাংলাদেশি সহকারী হাইকমিশনারের গাড়ি বহরে হামলার ঘটনায় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত রিফা গাঙ্গুলিকে ডেকে প্রতিবাদ জানিয়েছেন। বুধবার আসাম বিমানবন্দর থেকে কার্যালয়ে যাবার পথে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধীদের হামলার শিকার হন সহকারী হাইকমিশনার। চ্যান্সেলি প্রাঙ্গণের কাছে মিশনের দুটো সাইনবোর্ডও বিক্ষুব্ধরা ভেঙে ফেলে। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন পাশের প্রতিবাদে আসামে চলমান সহিংসতা আর কারফিউর মধ্যে এসব ঘটনার পরপরই বিবৃতি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। জানায়, এই ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিফা গাঙ্গুলিকে মন্ত্রণালয়ে ডেকে পাঠানোর কথা রয়েছে। বাংলাদেশ ভারত সীমান্তে সিলেটে ডাউকি বর্ডার দিয়ে যাতায়াত সাময়িক বন্ধ রয়েছে, যেটি বাংলাদেশ অংশে তামাবিল বর্ডার নামেই পরিচিত। ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উত্তাল আসাম, ত্রিপুরা এবং মেঘালয়, জারি আছে কারফিউ। এরই জেরে ডাউকি বর্ডার দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের আসা যাওয়া সাময়িক বন্ধের কথা জানিয়েছেন ভারতের ইমিগ্রেশন বিভাগ। সকালে বাংলাদেশ থেকে ভারতগামী কয়েকজন যাত্রীকে দেশটিতে ঢুকতে দেওয়া হয়নি, আবার ভারত থেকেও কাউকে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না। নাগরিকত্ব আইনের বিরোধিতাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ ভারত। আসামের পর বিক্ষোভে উত্তাল পাঞ্জাব, তামিলনাড়ু, ত্রিপুরা সহ সবগুলো রাজ্য এবং আইন বাতিলের দাবিতে রাজপথে শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী সহ সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন রাজ্যের জেলায় কারফিউ জারি করা হয়েছে। into the people
আমরা সচেষ্ট আছি, তবে বারবার আমাদের উপর হামলা হচ্ছে, ইট পাথর ছোড়া হচ্ছে। আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি, ঘরে ফিরে যান। এভাবে সংঘাত সৃষ্টি করবেন না, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করবেন না। নতুন মেয়াদে ক্ষমতা গ্রহণের পর নানা ইস্যুতে বিতর্কে জড়িয়ে পড়েছে ক্ষমতাসীন বিজেপি। কাশ্মীরের মতো এবার ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে আসামও। নাগরিকত্ব বিল পাশ নিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলেও মনে করছে কংগ্রেস। পশ্চিমবঙ্গের পরে নিজেদের রাজ্যে নাগরিকত্ব আইন কার্যকর হতে দেবেন না বলে জানিয়েছেন কেরালা আর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। সারা দেশে সহিংসতা চলছে। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে মানুষ রাস্তায় নেমেছে, কারণ এনআরসি নিয়ে আসামের চিত্র সবাই দেখেছে। এখনো যেভাবে দমনপীড়ন চালানো হচ্ছে তা স্পষ্ট, জম্মু কাশ্মীরের পথে হাঁটছে সরকার। রাতে আমার বাড়িতে হামলা চালানো হয়েছে, আমার চাচার দোকানেও হামলা হয়েছে, বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। চাই না আর সহিংসতা ছড়াক, কিন্তু পরিস্থিতি যা দেখছি তা খুবই ভয়াবহ। সবার প্রতি অনুরোধ থাকবে যেন শান্তি বজায় থাকে। আন্তর্জাতিক বিচারিক আদালতে শুনানির পরে বিশ্বজুড়ে তুমুল সমালোচনার মুখে মিয়ানমার সরকারের উপদেষ্টা অং সান সুচি। ক্ষমতা টিকিয়ে রাখতেই রোহিঙ্গাদের উপরে সেনাবাহিনীর চালানো গণহত্যা এবং গণধর্ষণের মতো ঘটনাকে সুচি সমর্থন দিয়েছেন বলেই অভিযোগ মানবাধিকার বিষয়ক সংস্থাগুলোর। শুনানিতে নির্লজ্জ মিথ্যাচারের কারণে তার শাস্তি হওয়া উচিত বলেও মত তাদের। মিয়ানমার নিজেদের গণতন্ত্র রক্ষা এবং সুশাসনে প্রতিজ্ঞাবদ্ধ। রাখাইনে অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িতদের বিরুদ্ধে সাংবিধানিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুতরাং আন্তর্জাতিক আদালতে এই মামলা চলতে পারে না। আদালতের কাছে তথ্য প্রমাণের ভিত্তিতে মামলা খারিজের অনুরোধ করছি। সুচি সারা জীবন নিজেকে গণতন্ত্র এবং মানবতার নেত্রী হিসেবে তুলে ধরেছেন, অথচ এখন নিজ দেশের এই হত্যাকাণ্ডের পক্ষেই সাফাই গাইছেন তিনি। সমর্থন দিচ্ছেন সেনাবাহিনীকে। এর চেয়ে ভণ্ডামি আর কি বা হতে পারে? নিজের সংকীর্ণ ক্ষমতার স্বার্থে আন্তর্জাতিক আদালতে মিথ্যাচার করেছেন সুচি। তবে অপরাধ প্রমাণে গম্ভীর জোরালো অবস্থান ছিল বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে আদালতে বিচারের ব্যাপারে সদিচ্ছা নেই মিয়ানমারের, তাই শাস্তি দেওয়ার সুযোগ না থাকলেও অপরাধী বিবেচনায় অন্তর্বর্তীকালীন আদেশ দিতে পারে আন্তর্জাতিক আদালত, আর সেক্ষেত্রে আন্তর্জাতিক চাপে পড়বে মিয়ানমার। পাশাপাশি বাংলাদেশের কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী হওয়া দরকার বলেও তারা মনে করছেন। যখন মানুষকে নির্বিকারে হত্যা করা হয় একটা জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, এর একটা ঘটলেই সেটাকে জেনোসাইড হিসেবে আখ্যায়িত হবে। একটা ইনজাংশন বা একটা ইন্টারিম মেজার দেওয়া দরকার, এবং সেটুকু হয়তো আসতে পারে, এবং সেটা যদি আসে তার কনসিকুয়েন্স তাকে বিয়ার করতে হবে, এবং সেটা বিভিন্নভাবে আসতে পারে। মিয়ানমারের সাথে ধরেন যাদের যে বিভিন্ন ধরনের সম্পর্ক আছে বিভিন্ন রাষ্ট্রের, সেগুলো নেতিবাচকভাবে প্রভাবান্বিত হওয়ার একটা আশঙ্কা থাকবে। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বরিস জনসনের কনজারভেটিভ পার্টি। 650 আসনের মধ্যে 364টিতেই জয় পেয়েছে বরিস জনসনের দল, এবং জেরেমি করবিনের লেবার পার্টি জয় পেয়েছে 203 আসনে। একক জয়ের কারণে বিরোধীদের সমর্থন ছাড়াই ব্রেক্সিট কার্যকরের সুযোগ পাচ্ছে রক্ষণশীলরা, আর চূড়ান্ত ফল প্রকাশের আগেই পরাজয় মেনে নিয়েছেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন। জনগণের প্রতি কৃতজ্ঞতা নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য। এটা এক ঐতিহাসিক নির্বাচন। ব্রিটিশ জনগণের গণতান্ত্রিক রায় বাস্তবায়নে আরও একটি সুযোগ পেলাম। উন্নত ভবিষ্যতের জন্য কাজ করে যাব আমরা। এদিকে ব্রিটেনের নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত 4 নারী। টিউলিপ সিদ্দিক, রূপা হক, রুশনারা আলী এবং আফসানা বেগম। হ্যামস্টাড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির হয়ে টানা তৃতীয়বারের মতো জয় পেলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকশন আসন থেকে রূপা হক, বেথনাল গ্রিন থেকে রুশনারা আলী এবং ইস্ট লন্ডন থেকে আফসানা এমপি নির্বাচিত হয়েছেন। বঙ্গবন্ধু বিপিএলের খবরে টুর্নামেন্টের শুরুর তৃতীয় দিনে লো স্কোরিং ম্যাচ দেখল মিরপুরের উইকেট। যদিও সিলেট থান্ডার্সের ব্যাটিং দৈন্যতায় তাদের দেয়া 92 রানের লক্ষ্যে 51 বল আর 8 উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় রাজশাহী রয়্যালস। এর আগে অলোক কাপালি, রবি বোপারা, ফরহাদ রেজাদের দাপটে 15 ওভার 3 বলে 91 রানে গুটিয়ে যায় সিলেট থান্ডার্স। 92 রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই হোঁচট খেতে হয় রাজশাহীকে, এবং জরতুল্লাহ রাজাইকে 0 রানে বোকা বানান অফ স্পিনার নাইম হাসান। তবে
সবই মুদ্রার উল্টো পিঠ দেখান লিটন আফিফ জুটি। আর এই দুজনের 62 রানের পার্টনারশিপে জয়ের ভিত পায় রাজশাহী রয়্যালস। আফিফ 30 রানে ফিরলেও 26 বলে 44 রানের চোখ ধাঁধানো ইনিংসে ম্যাচ শেষ করেন লিটন। সাকিব আল হাসান প্রিয় ক্রিকেটার মাঠের বাইরে, তাই বলে তো আর বসে থাকতে পারেন না তার ভক্তকুল। তাই নানা আয়োজন উদযাপন দিয়ে সাকিবের পাশে থাকার চেষ্টা তাদের। তেমনই এক আয়োজন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার অ্যাসোসিয়েশনের রাজধানীর ফার্মগেট এলাকায় আয়োজন করা হয় 75 ব্লাস্ট নামে দিনব্যাপী 6A সাইড ক্রিকেট টুর্নামেন্ট, এবং সেখানে ছিল বিশ্ব ক্রিকেটে সাকিবের খেলা 6 ফ্র্যাঞ্চাইজির নামে 6টি দল। ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নেওয়া সাকিব ভক্তরা যে বঙ্গবন্ধু বিপিএল এই বিশ্বসেরা অলরাউন্ডারকে না পেয়ে হতাশ তাও জানিয়েছেন আরেকবার। আমরা তো সাকিব আল হাসানকে খুবই মিস করছি, আবার বিপিএল শুরু হয়ে গেল, সেখানেও আমরা তাকে খুব ভালোভাবে মিস করছি। তো আমরা প্রতি বছরকে টুর্নামেন্ট করি আমাদের বিশ্বের মেম্বারদের নিয়ে। তো এবার আমরা ভাবলাম যে আমাদের এবার ট্রিবিউট জানাবো আমরা সাকিব আল হাসানকে। তিনি আমাদের গ্লোবাল আইকন ক্রিকেটার, এবং এই জন্য আমরা তার খেলা 6টা দেশের ফ্র্যাঞ্চাইজি নিয়ে এই টিমগুলো করা হয়েছে। সাকিব আল হাসানের জন্য চ্যান্ট করি, বাংলাদেশের জন্য চ্যান্ট করি। এখন আমরা এখানে বিসিএসে বরাবরের মতো সাকিব আল হাসানকে একটা ট্রিবিউট দেওয়ার জন্য আমরা এই টুর্নামেন্ট আয়োজন করেছি। ওনাকে ট্রিবিউট করে আর কি আমরা এই টুর্নামেন্টে আয়োজন করেছি। ইনশাল্লাহ এটা আমাদের তার প্রতি একটা ভালোবাসা প্রকাশ করার আর কি অনুভূতি আর কি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন না পাওয়ার পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ছিল বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন তিনি। বলেছেন, সরকার প্রধানের নির্দেশে বিএনপিকে ঘিরে ষড়যন্ত্র করা হচ্ছে, হাস্যকর, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে দমিয়ে রাখা হচ্ছে বিএনপিকে। রিজভী অভিযোগ করেন, রাষ্ট্রীয় সন্ত্রাস করেই সরকার ক্ষমতায় টিকে আছে। সুশাসন নেই, আইনের শাসন নেই, জনগণ সবসময় আতঙ্কের মধ্যে রয়েছে। গণতন্ত্রহীন দেশে স্বৈরতন্ত্র কায়েম করতে গিয়ে এই দুর্বল সরকার নানা চুক্তির মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দুর্বল করে ফেলেছে। এবং জিয়াকে আদালতের জামিন না দেওয়ার সিদ্ধান্ত শেখ হাসিনার ডিক্টেশনে অ্যাটর্নি জেনারেল সেটি লিপিবদ্ধ করে আদালতকে দিয়ে বাস্তবায়ন করতে বাধ্য করেছেন। খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে আন্দোলনের বিকল্প নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোরের লালপুরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেছেন, গণতন্ত্র এখন কারাগারে বন্দী, সেটি ফিরিয়ে আনতে হলে তৃণমূল বিএনপিকে গতিশীল এবং শক্তিশালী করতে হবে, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীকাল শহীদ বুদ্ধিজীবী দিবস। বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করবে জাতি। 1971 সালের এই দিনে দখলদার পাক হানাদার বাহিনী এবং তার দোসর রাজাকার আলবদর বাহিনী সম্মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। দিবসটি উপলক্ষে রাজনৈতিক দল সহ নানা পেশাজীবী, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার 50 বছর উপলক্ষে শহীদদের স্মরণ এবং জীবিতদের অবদানের স্বীকৃতি স্বরূপ জেলা উপজেলায় স্বর্ণস্তম্ভ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে প্রজন্ম চেতনা। সকালে শাহবাগে মানববন্ধন করে এই সংগঠনটি। মুক্তিযোদ্ধারা বলেন, ইতিহাস বিকৃতি রোধে নতুন প্রজন্মকে সঠিক তথ্য জানাতে হবে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের ঘৃণা জানাতে সোহরাওয়ার্দী উদ্যান সহ সব জেলায় ঘৃণা স্তম্ভ নির্মাণের দাবিও জানিয়েছে প্রজন্ম চেতনা। পেঁয়াজ কিনে গেল 2 মাসে ক্রেতার পকেট থেকে বেরিয়ে গেছে প্রায় 7,000 কোটি টাকা। ব্যয় বাড়ার পরিমাণ প্রায় 7 গুণ। মূলত আড়তদার, ফড়িয়া, আমদানিকারক, পাইকার, খুচরা ব্যবসায়ীদের পকেটেই এই অর্থ গেছে। সেপ্টেম্বর মাস থেকে 35 টাকা কেজিতে বিক্রি হয় 1 কেজি পেঁয়াজ। তবে ভারতের রপ্তানি নিষেধাজ্ঞার পর সেই পেঁয়াজ মিলছে মানভেদে 250 টাকায়। দেশের ইতিহাসে এত বেশি দামে কখনোই পেঁয়াজ কেনেনি মানুষ, আর তাই দামের সাথে আপোষ করতেও হিমশিম খাচ্ছে ক্রেতারা। 1 কেজি পেঁয়াজ যদি কিনতে যাই তাহলে 5 কেজির সমান টাকা দিয়ে কিনতে হয়। তাইলে আমি কি পরিমাণ পেঁয়াজ কিনবো এখন? অন্যান্য জিনিসগুলো কিনতে গেলে পেঁয়াজের দাম দিয়ে কিনা লাগে। গরিব সাধারণ মানুষজন এগুলো তোমার পেঁয়াজ কিনা খাওয়া মনে হয় আমাদের সামর্থ্য নাই। সেই পেঁয়াজটাই যখন তাকে কিনতে হয়েছে 250 টাকা দরে, তখন সেই খরচ দাঁড়িয়েছে প্রায় 4,100 কোটি টাকার মতো। তার মানে প্রতি মাসে গড়ে এই যে বাড়তি খরচটা হয়েছে সেটা প্রায় 3,500 কোটি টাকার মতো। তাদের কাছে মজুদ ছিল, তারা অতি মুনাফা করেছে। আর বিদেশ থেকে যারা এনেছে তারাও কিছুটা অতি মুনাফা করেছে, এবং
যারা খুচরা বিক্রেতা অথবা পাইকার অথবা আড়তদার, তারা সবাই মিলেই এটা হয়েছে। রাজধানীর যাত্রাবাড়িতে মাছের আড়তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে লাল রং মেশানো পোয়া মাছ জব্দ করেছে র্যাব এবং সেই সাথে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছও জব্দ করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করে এবং সেই সাথে 5 জনকে আটক করা হয়। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। র্যাব জানিয়েছে মানবদেহের জন্য ক্ষতিকর এসব মাছ দীর্ঘদিন ধরে এরা আড়তে বেচাকেনা করে আসছিল। মুনাফা লোভী এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন। কালার দিলে মাছটা একটু সুন্দর হয়, একটু দামে বেচা যায়। মাগুর সরকারে নিষিদ্ধ ঘোষণা করছে, তারপরে আমাদের মালিক পক্ষ হাইকোর্টে কেস করছে। কেস করার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে আমাদের রায় দিছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা মাগুর মাছ বিক্রি করতেছি। 5 জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের আদেশ করা হয়েছে এবং এখান থেকে প্রায় 10 টন আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে এবং 400 কেজি এই পোয়া মাছ জব্দ করা হয়েছে, যেগুলি এই বিষাক্ত রং দিয়ে সকালবেলা বাজারে বিক্রি করার জন্য প্রস্তুত করা হচ্ছিল। স্বস্তি ফিরেছে সবজি বাজারে। ফুলকপি, বাঁধাকপি, লাউয়ের মতো পণ্যের দর নেমে এসেছে 40 থেকে 50 টাকা এবং কেজিতে 20 টাকা কমেছে শিমের দাম। ব্যবসায়ীরা বলছেন কয়েক দফা হাত বদল আর পরিবহন চাঁদাবাজি না হলে শীত মৌসুমে সবজির দাম আরও কমে আসতো। এদিকে নদীতে পানি কমায় বাজারে চাষের মাছের দাপট। কিছু দোকানে ইলিশ মিললেও দাম তার চড়া। খুব একটা ওঠানামা নেই পাঙাশ আর তেলাপিয়ার দামে। ব্যবসায়ীদের দাবি পেঁয়াজের বাড়তি দরের প্রভাব পড়ছে প্রায় সব পণ্যেই। 50 টাকার নিচে ভালো কোনো সবজি নেই। আমরা একটা ফিগার নামালে আমরা দেখা যায় আনতে অনেকটা খরচ করে। চান্দা দাম লাগে, তার পুলিশের একদম লাগে, অনেক দাম। মনে করেন 1000 টাকার নিচে ইলিশ মাছ কিনলে ওটা চাহিদা পূরণ হয় না। পানি কম, ট্যাঙ্গা শোল মাছ, কই মাছ, ইলিশ মাছটা কম, এই জন্য ইলিশ মাছের দাম একটু বেশি। যদি এরকম পেঁয়াজের মতো সব কিছুর দাম বেড়ে যায় তাহলে তো আমাদের একটু কষ্ট হবে। পঞ্চগড়, দিনাজপুর সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শীতের তীব্রতা বাড়ছে। রাতে তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে এবং কুয়াশার কারণে অনেক জায়গায় বেলা করেই সূর্যের দেখা মিলেছে। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে ঠান্ডাজনিত নানা রোগ নিয়ে হাসপাতালগুলোতে তারা ভিড় করছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু আর বয়োবৃদ্ধ এবং চলতি মাসে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শহরের কর্মজীবী মানুষের আড্ডা শুধু ছুটির দিন বা মাঝে মধ্যে সন্ধ্যার জন্য তোলা থাকে, তবে গ্রামে সেই চিত্র একেবারেই আলাদা। প্রাণবন্ত আড্ডার মধ্য দিয়ে প্রতিটি সকাল শুরু হয়। বিশেষ করে আড্ডার কেন্দ্র গ্রামের চায়ের দোকান, যা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যেখানে পৃথিবীর সবকিছু নিয়েই আলোচনা চলে। পর্যটন তো আমাদের এলাকার মাদকের উপরে বেশি করতেছে না। পেঁয়াজ খাওয়ান লাগে 300 টাকা কেজি, ধানের দাম হইলো 500 টাকা। তাহলে এক মন ধান বাজার হলে যাবেন 500 টাকা বেশ পান, 300 টাকা 1 কেজি ভেজ কিনবেন। কপালে দুঃখ আছে ভাই, সুখ পান কই? আমরা কপালে দুর্ভাগ্য আছে, এটা করে লাভ আছে? 5 লাখ টাকা আইনা রে 1 লাখ টাকা খরচ করে না, হারাটে হারাই গেলা। তাহলে কি রাস্তা হইলো? ওই রিভারিং করছে, ওদিক দিয়ে গাতা রয়েছে, ওদিক দিয়ে গাতা রয়েছে। রিভারিং কি করছে? রিভারিং ভালো করে দেয় তোমার সম্পূর্ণ করছে। তুমি যে আলাপটা করছো এটা যুক্তির আলাপ করছো, ঠিক আছে? কালাকে তুমি মূর্খ হলে কি হবে? তোমার ব্রেইন আছে। গাছপালা লিয়ে কাটতে কুটতে দিচ্ছে, ঘরবাড়ি করা পারতেছে না, ঘরবাড়ি ভাঙ্গা ভরে যেতেছে। কক্সবাজারে 8 লাখ পিস ইয়াবা এবং 6টি আগ্নেয়াস্ত্র সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত 4 ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গত রাতে টেকনাফের রঙ্গিখালী এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় ইয়াবা ব্যবসায়ী নূর আলম, নূর হাফেজ, সৈয়দ নূর এবং সোহেলকে। র্যাব জানিয়েছে গোপন খবরের ভিত্তিতেই অভিযান চালিয়ে 8 লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধার করা হয়েছে 2টি বিদেশি পিস্তল সহ 6টি আগ্নেয়াস্ত্র এবং 70 রাউন্ড গুলি। সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে, এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে পালিত হয়েছে তৃতীয় ডিজিটাল দিবস এবং উপলক্ষে সকালে ক্যাম্পাসের শোভাযাত্রা বের করা হয়। এতে চুয়েটের উপাচার্য ডক্টর রফিকুল আলম, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, আবাসিক হলে প্রভোস্ট সহ শিক্ষক শিক্ষার্থীরাও অংশ নেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপাচার্য বলেছেন, ডিজিটাল সেবা গ্রহণে এখন গ্রামও এগিয়ে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিচ্ছন্ন এবং সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে
পরিচ্ছন্নতার যুদ্ধ নামে ক্যাম্পেইন শুরু হয়েছে এবং এই ক্যাম্পেইনের মাধ্যমে মানুষের মাঝে পরিচ্ছন্নতার অঙ্গীকার বিষয়ক সচেতনতা সৃষ্টি করা হবে। সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম এই পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের উদ্বোধন করেন। বলেন, অপরিচ্ছন্নতা এবং দূষণের কারণেই নগরের বাস করা কঠিন হয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনে গঠিত অভিযোগপত্র নিয়ে ভোটাভুটি হবে আজ। বৃহস্পতিবার কংগ্রেসে গভীর রাত পর্যন্ত বাকবিতণ্ডার পরে এই সিদ্ধান্ত নেন হাউস জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান জেরি নাডলার। কমিটির ভোটাভুটির পরে ট্রাম্পের অভিশংসনে গঠিত অভিযোগপত্র প্রতিনিধি পরিষদে উঠবে কিনা তা জানা যাবে। দুদিন ধরে বিতর্কের পর সবাই ক্লান্ত। আমার মনে হয় দীর্ঘ বিতর্কের পর সিদ্ধান্ত গ্রহণের আগে সবার আরেকটু ভেবে দেখা উচিত। আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার সামরিক ঘাঁটিতে বৃহস্পতিবার ছোড়া হয় 500 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম একটি ব্যালিস্টিক মিসাইল। রাশিয়ার সাথে ক্ষেপণাস্ত্র বিরোধী চুক্তি বাতিলের পরে এটি ছিল তৃতীয় পরীক্ষা। 2010 সালে রাশিয়ার সাথে ক্ষেপণাস্ত্র বিরোধী এই চুক্তি করে যুক্তরাষ্ট্র। বাণিজ্য যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্র চীনের উদ্যোগের ঘোষণার পরপরই চাঙ্গা এশিয়ার পুঁজিবাজার। কার্যদিবসের শুরুতেই জাপানের নিক্কেই সূচক 2.2% বেড়েছে। অন্যদিকে হংকংয়ের পুঁজিবাজারে বাড়ে 1.9%। এর আগে চীনে $350 বিলিয়ন মূল্যমানের পণ্যের শুল্ক অর্ধেক কমানোর ঘোষণা দেয় ওয়াশিংটন। এর পরপরই যুক্তরাষ্ট্র থেকে কৃষি পণ্য নেওয়ার ঘোষণা দেয় চীন। ট্রিপোলির দখল নিতে চূড়ান্ত অভিযানের ঘোষণা দিলেন লিবিয়ার বিদ্রোহী কমান্ডার খলিফা হাফতার। জানিয়েছেন, যুদ্ধের শেষ ধাপে পৌঁছেছে ট্রিপোলি। লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের বিরুদ্ধে 8 মাস আগে এই অভিযান শুরু করে মিশর, আরব আমিরাত এবং রাশিয়া সমর্থিত হাফতার বাহিনী। দুপক্ষের লড়াইয়ে 2200 মানুষের প্রাণ গেছে এবং এই সংঘাতে গৃহহীন হয়েছে 1.5 লাখ মানুষ। রাজধানী ঘেরাও করে রাখা সেনাদের উদ্দেশ্যে বলছি, সন্ত্রাসীদের কাছ থেকে লিবিয়াকে স্বাধীন করার বহুল প্রতীক্ষিত মুহূর্ত চলে এসেছে। এই অভিযান শেষ হলে আবারও লিবিয়ায় গৌরবোজ্জ্বল দিন শুরু হবে। ঢাকা ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের উদ্যোগে শ্যামলীতে হয়ে গেল দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেটারদের প্রীতি ম্যাচ, যেখানে নরসিংদী জেলাকে 22 রানে হারিয়েছে ঢাকা জেলা। প্রথমে ব্যাট করতে নেমে 5 উইকেটে 200 রান তুলে ঢাকা জেলা দল এবং ইনিংসে সর্বোচ্চ 7 রান করেন শাহিদ। খুরশিদের ব্যাট থেকে আসে 53 রান। জবাবে নির্ধারিত ওভারে 178 রানেই শেষ হয় নরসিংদী দৃষ্টি প্রতিবন্ধী দলের ইনিংস। দলীয় সর্বোচ্চ 42 রান করেন মিজান। ঢাকার হয়ে খুরশিদ নেন 3 উইকেট। অলরাউন্ড পারফরমেন্সে ম্যাচ সেরা হয়েছেন ঢাকার খুরশিদ। আবারও নতুন বিজ্ঞাপন নিয়ে হাজির হতে যাচ্ছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এবার একটি স্মার্ট রেফ্রিজারেটরের বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি। ফিল্মি ফিচার্স প্রোডাকশন হাউসের ব্যানারে রেফ্রিজারেটরের বিজ্ঞাপন চিত্রটি নির্মাণ করেছেন মাইনুদ্দিন সিয়াম। শিগগিরই দেশের সব টেলিভিশন চ্যানেল এবং অনলাইন মাধ্যমে এই বিজ্ঞাপনটি প্রচারিত হবে বলে জানা গেছে। বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের পরবর্তী সিনেমা স্ট্রিট ডান্সার 3D আজ প্রকাশ হয়েছে। শ্রদ্ধা কাপুরের লুক পোস্টার প্রকাশের পরই অন্তর্জালে উষ্ণতা ছড়াচ্ছেন শ্রদ্ধা। এই সিনেমায় বরুণ ধাওয়ানের সাথে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন শ্রদ্ধা। আগামী বছরের 24 জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে। মুম্বাইয়ে স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডে জনপ্রিয় ক্যাটাগরিতে আলিয়া ভাটের বিরুদ্ধে সেরা অভিনেত্রীর পুরস্কার চুরির অভিযোগ করেছেন কঙ্গনা রানাওয়াতের বড় বোন রঙ্গোলি চ্যান্ডেল। এক টুইটে রঙ্গোলি চ্যান্ডেলের পোস্ট করা ভিডিওতে দেখা যায় অনুষ্ঠানের আগেই পুরস্কার হাতে বেরিয়ে আসছেন আলিয়া এবং আলিয়া ভাটের সাথে ছিলেন তার ম্যানেজার। সেখানে থেকেই প্রস্তুত ছিলেন মিডিয়া। 40 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে আলিয়া ভাট প্রথমে মিডিয়া দেখে ভড়কে যান, বিরক্ত হন। জয়া আক্তার পরিচালিত গলি বয় সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। দেশের স্বীকৃত সর্বোচ্চ চূড়া বান্দরবানের তাজিং ডং এবং সেখানে গড়ে উঠছে ইট ভাটা। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে যেখানে সমতলেই ভাটা নির্মাণ এখন কঠিন, সেখানে কিভাবে স্পর্শকাতর বনাঞ্চলে ইট ভাটা হচ্ছে সেই প্রশ্ন পরিবেশবাদীদের। ফসলি জমিতে ভাটা নির্মাণের সাথে জমি দখল চলছে। বান্দরবানের থানচি উপজেলা থেকে লিকরি পর্যন্ত সীমান্ত সড়কে নির্মাণ কাজ চলছে কয়েক বছর ধরে। এতে করে যাতায়াতের অনেকটাই সহজ হয়েছে সাধারণের জন্য। আর এই সুযোগে উপজেলা সদর থেকে 17 কিলোমিটার দূরেই অবৈধ ইট ভাটা গড়ে তুলছে একটি চক্র।
আমরা যদি ওখানে বিক্রি করে তবে আমরা কোথায় আর চাষাবাদ করবো, জমি চাষ করবো নাকি আমরা পালাইতে হবে? এই জায়গাটা আমরা চাষবাস করে খাই, সেই জন্য আমরা কাউকেই দিব না। বন বিপর্যয়, পাথর উত্তোলন সহ আনাচে কানাচে ইট ভাটা তৈরি হয়ে পরিবেশ নষ্ট হচ্ছে। মাটিগুলো, তারপরে সার চাষবাসের জন্য, তারপরে গাছপালা সব কিছু নষ্ট হয়ে যাবে। আজ বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছি এবং কেন তারা পরিবেশগত অবস্থানগত ছাড়পত্র ছাড়া একটা অবৈধ ইটভাটার কার্যক্রম শুরু করলো, সেই জন্য এটাকে আমরা আমাদের চট্টগ্রাম অঞ্চল কার্যালয় এনফোর্সমেন্ট কার্যক্রমের জন্য পাঠিয়ে দিই। ব্যবসায়ীদের ফাঁদে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে তাদের হাতে তুলে দেবেন না, এই আস্থা সবার আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল। অবৈধভাবে পাথর উত্তোলনের প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক সমাবেশে তিনি পরিবেশ রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। এ সময় তিনি জাফলং থেকে পাথর উত্তোলন এবং বাগেরহাটের রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামো নির্মাণ বন্ধেরও দাবি জানান। সমস্ত সম্পদ বুক দিয়ে আগলে রাখার প্রতিজ্ঞা প্রত্যয় আমরা এই প্রধানমন্ত্রীর কাছ থেকে দেখতে চাই। তিনি যেন কখনোই ব্যবসায়ীদের ফাঁদে পড়ে বিনিয়োগকারীদের মিষ্টি কথায় ভুলে দেশ তাদের হাতে তুলে না দেন। ফেনীতে জমি রেজিস্ট্রেশনে অনিয়ম দুর্নীতি করে বিপুল অর্থের মালিক হয়েছেন এক দলিল লেখক। অভিযোগ, বসতবাড়ির জমি শ্রেণী পাল্টে রেজিস্ট্রি করেন তিনি, অথচ গ্রাহকের কাছ থেকে ঠিকই প্রকৃত শ্রেণী রেজিস্ট্রেশনের টাকাই তিনি নেন এবং মাঝখানে বড় অঙ্কের টাকা মেরে দেন, আর সরকার হারায় মোটা অঙ্কের রাজস্ব। যমুনা টিভির হাতে আসে এমন 5টি অভিযোগ যেখানে বসতবাড়ির জমি রেজিস্ট্রির সময় শ্রেণী পাল্টে বলা হয়েছে, কখনো বাগান কখনো পুকুর রয়েছে। 54 লাখ টাকা আমরা দিচ্ছি ওনাকে, উনি যে 54 লাখ টাকা রাষ্ট্রীয় না করে উনি 22 লাখ টাকা রাষ্ট্রীয় করছে। প্রতারণা করছে আর সরকারি ট্যাক্স মারিয়েছে। তার মতো এরকম সিটিং বাটফার মুহুরি যদি থাকে, এভাবে মানুষের আরো দিন দিন ক্ষতিগ্রস্ত হবে। দোলটা লেখি আমি মুসাইদে করি, আমি সিগনা করি ছেড়ে দিয়েছি, আমি দোল করতেও যাইনি, সম্পূর্ণ মিথ্যা উঠতে যে আপনাকে এটা দিয়েছি। তার বিচার হওয়া দরকার। এই যে আমি যখন পাইলাম, আপনারা তো পাইলাম, তো এখন আমি তাকে ডাকবো চিঠির মাধ্যমে, চিঠি দেবো। সেতু সংযোগ সড়ক না থাকায় বিপাকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় অন্তত 15টি গ্রামের মানুষ প্রতিদিন চলাচলে চরম বিড়ম্বনার সম্মুখীন তারা। আর এই জন্য জমি অধিগ্রহণ জটিলতাকেই দায়ী করেছেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী। ঘাঘর নদী পেরিয়ে সদরে যেতে হয় কোটালীপাড়ার কাকডাঙ্গা, গোপালপুর, কোনের বাড়ি সহ 15টি গ্রামের মানুষকে, এবং ভোগান্তি এড়াতে 2012 সালেই সেখানে নির্মাণ হয় একটি সেতু। এর 7 বছর পেরিয়েছে, তৈরি হয়নি সংযোগ সেতু। এই ব্রিজে উঠতে নামতে দুই দিকে অ্যাপ্রোচ না থাকায় জনগণের চলাচলে অসুবিধা হচ্ছে। অন্তত 5-7 উপরে এই ব্রিজে আটকে উঠতে হইলে আমাদের হাত পায়ে রস থাকে। ভ্যানে না যাওয়ার কারণে এখানে রোগী আমাদের কোলে করে নিয়ে অপর বাড়ি গিয়ে তাদের আবার অন্য ভ্যানে নিতে হয়। আমাদের স্কুলে আসতে অনেক কষ্ট হয়, আমরা অনেক সময় পা পিছলে গিয়ে পড়ে যাই। যতটুকু জমি দরকার ছিল সেটুকু আমরা না পাওয়াতে তাৎক্ষণিকভাবে যতটুকু করা সম্ভব হয়েছে ততটুকু করছিলাম। পরবর্তীতে এটা অ্যাকুইজিশন করার জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু বিভিন্ন কারণে এটা আমরা অ্যাকুইজিশন প্রক্রিয়া অদ্যাবধি শেষ করতে পারিনি। ময়মনসিংহের সাবেক স্ত্রী ও সন্তানের উপর অ্যাসিড নিক্ষেপের অভিযোগে হাফিজ উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। দগ্ধ রূপা আক্তার এবং 4 বছরের শিশু রোহারকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। গতকাল নগরীর সারদা ঘোষ রোডে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বছরখানেক আগে হাফিজের সাথে বিবাহ বিচ্ছেদ হয় রূপার এবং সেই থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জের ধরে বৃহস্পতিবার সাবেক স্ত্রী ও সন্তানের উপর অ্যাসিড ছুড়ে মারে হাফিজ। এ সময় এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে পরে পুলিশ তাকে আটক করে। সচেতনতার মাধ্যমে স্তন ক্যান্সারের মৃত্যুহার কমিয়ে আনা সম্ভব। নিউজ ব্রডকাস্ট আয়োজিত স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক সেমিনারে এসব তথ্য উঠে এসেছে। ক্যান্সার বিশেষজ্ঞরা বলছেন, সারা বিশ্বে স্তন ক্যান্সারের হার বাড়ছে, শুধু নারীরাই নয় পুরুষরাও আক্রান্ত হচ্ছে, এবং বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা গেলে এই রোগ 100% নিরাময় সম্ভব।
অন্নদা ঠাকুরের 129তম আবির্ভাব উপলক্ষে 3 দিনব্যাপী উৎসব শুরু হয়েছে চট্টগ্রামের রাউজান আদ্যপীঠে এবং এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, বাংলাদেশ সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছে এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সাম্প্রদায়িকতার নামে কোনো হানাহানি হয় না বলেও মন্তব্য করেছেন তিনি। সম্মাননা প্রদান সহ নানা আয়োজনে রাঙামাটি পার্বত্য জেলা বৌদ্ধ মৈত্রী সংঘের 2 দশক পূর্তি উদযাপিত হয়েছে। দুপুরে শহরের মৈত্রী বিহার চত্বরে সংগঠনের 6 উপদেষ্টা সহ কয়েকজনকে সম্মাননা দেওয়া হয়। এছাড়াও 4টি প্রতিষ্ঠানকে 2 লাখ টাকা অনুদান দেন আয়োজকরা। চট্টগ্রামে বন্ধু মহল নামে একটি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে হেলথ ক্যাম্প, আর যেখানে বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি সাধারণ মানুষকে চিকিৎসা সেবা, ওষুধ দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদ, সংগঠনের উপদেষ্টা দিদার আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জনকল্যাণে এগিয়ে আসার জন্য অন্যান্য সংগঠনের প্রতিও তারা আহ্বান জানিয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের 56তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে জাতীয় রোল বল টুর্নামেন্ট। CJKS জিমনেশিয়াম মিলনায়তনে 4 দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সিটি মেয়র আজমন নাসিরউদ্দিন। আর এ ধরনের আয়োজনে তৃণমূল থেকে নতুন প্রতিভা উঠে আসবে বলেও মন্তব্য করেছেন তিনি। অনুষ্ঠানে রোলার স্কেটিং ফেডারেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ভারতের আলোচিত নির্ভয়া গণধর্ষণ ও হত্যায় সাজাপ্রাপ্ত 4 অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে যে কোনো মুহূর্তে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে 16 ডিসেম্বর কার্যকর হতে পারে ফাঁসি। প্রায় প্রস্তুত বিহারের তিহার কারা কর্তৃপক্ষ। এরই মধ্যে ডামি তৈরি করে ফাঁসি ট্রায়ালও দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত রায় কার্যকরের আনুষ্ঠানিক নির্দেশনা বা চিঠি এসে পৌঁছায়নি কারা কর্তৃপক্ষের হাতে। নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডে অগ্নুৎপাতে নিখোঁজদের সন্ধানে ঝুঁকি নিয়ে অভিযান চলছে। এ পর্যন্ত উদ্ধার হয়েছে 6 জনের মরদেহ। উদ্ধারের পরে মরদেহগুলো বিমানে করে ওয়েলিংটনের নৌঘাঁটিতে পাঠানো হয়েছে। এখনও আগ্নেয়গিরিটি সক্রিয় রয়েছে, যে কোনো সময় আবারও অগ্নুৎপাতের আশঙ্কা রয়েছে। তাই দ্রুততম সময়ের মধ্যে অভিযান শেষে পরিকল্পনা রয়েছে নিরাপত্তা বাহিনীর। পর্দা নামল জাতিসংঘের 2 সপ্তাহব্যাপী জলবায়ু সম্মেলনের COP25-এ 2050 সালের মধ্যেই জলবায়ু পরিবর্তনের প্রভাব কমিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার মাদ্রিদে সম্মেলনের শেষ দিনে এই সিদ্ধান্ত আসে এবং খনিজ জ্বালানির উপর থেকে নির্ভরতা শূন্যে নামিয়ে পরমাণু শক্তি ব্যবহার বাড়ানো নিয়ে দীর্ঘ আলোচনা চলে। আটলান্টিকে 38 আরোহী নিয়ে নিখোঁজ চিলি সামরিক বাহিনীর বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, দক্ষিণ আমেরিকা ও অ্যান্টার্কটিকার মাঝামাঝি ড্রেক প্যাসেজে ভাসমান বিমানের ধ্বংসাবশেষ এবং পাওয়া গেছে আরোহীদের দেহাবশেষও। গেল সোমবার যাত্রা শুরু কিছুক্ষণ পরেই কন্ট্রোল টাওয়ারের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয় C-130 হারকিউলিক্স বিমানটির। পাকিস্তান শ্রীলঙ্কা সিরিজের খবরে বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনে খেলা হয়েছে মাত্র 5.2 ওভার। দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ 6 উইকেটে 282 রান। রাওয়ালপিন্ডিতে 6 উইকেটে 263 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। মাঠ ভেজা থাকায় খেলা শুরু হয় দুপুরের পরে, কিন্তু বেশিক্ষণ মাঠে থাকতে পারেনি ক্রিকেটাররা। আলোক স্বল্পতায় আবারও খেলা বন্ধের ঘোষণা দেন ফিল্ড আম্পায়াররা। এর মধ্যেই 5.2 ওভার খেলা হলেও লঙ্কানরা কোনো উইকেট হারায়নি। গতদিনের স্কোরের সাথে যোগ হয়েছে 19 রান। ধনঞ্জয় ডি সিলভা 87 আর 6 রানে অপরাজিত আছেন দুলরুয়ান পেরেরা। অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিলেন উইন্ডিজ ক্রিকেটার ডোয়াইন ব্রাভো। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার ব্রাভো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন, আগামী বছর অস্ট্রেলিয়ার হতে যাওয়া T20 বিশ্বকাপে দলে জায়গা পাওয়াই লক্ষ্য তার। উইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাথে ক্রিকেটারদের বিবাদের জের ধরে গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ডোয়াইন ব্রাভো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শীত আর অতিথি পাখি যেন ওতপ্রোতভাবেই জড়িত এখানে। প্রতি বছরের মতো এবারের শীতে অতিথি পাখির কলকাকলিতেই গোটা ক্যাম্পাস মুখর। দিনভর বিশ্ববিদ্যালয়ের আকাশে অতিথি পাখির বিচরণ এক অপরূপ পরিবেশ সৃষ্টি করেছে। প্রতি বছরের সময় উত্তরে শীত প্রধান দেশ সাইবেরিয়া, মঙ্গোলিয়া, নেপাল, সিনচিয়াং এবং ভারত থেকে হাজার হাজার অতিথি পাখি আসে। দক্ষিণ এশিয়ার নাতিশীতোষ্ণ অঞ্চল বাংলাদেশে এবং তার
তার মধ্যে 8 থেকে 9% পাখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসে। অনেক মনটা ফ্রেশ হয়ে গেল যে সকালবেলা পাখির কিচিরমিচির দেখে আমি যখন তখন বেরিয়ে পড়ি। এর আগেও আমি 2 দিন এসে ঘুরে গেছি পাখিদের কাছে। মনে হয় যে এই সারা বাংলাদেশটাই এইখানে খুঁজে পাওয়া যায়। যে আওয়াজটা হয় পাখির ডাকটা, এটা খুবই ভালো লাগে। এই জন্য সকালে আমরা ঘুরতে বের হই এবং সন্ধ্যার সময়টা এটা খুবই ভালো লাগে। আমাদের ক্যাম্পাসের সৌন্দর্য বাড়ায়, তেমনি এই জনসমাগম মুখের এবং যত মানুষ আসে তাদেরও এই আনন্দ উচ্ছলতা নিয়ে পাখি দেখাটা আমাদের কাছে খুবই ভালো লাগে। আর এই ছিল আজকের সব খবরে। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jomuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।